আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিক্ষুর পক্ষ থেকে। তো আজকের এই পর্ব আমাদের সর্বশেষ পর্ব ৭ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশন আম উপস্থাপনের। তো এরপরে আমরা তোমাদের অধ্যায়ভিত্তিক আরো ভিডিও দিব। সেই ভিডিওগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আর ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী হোমওয়ার্ক নামে আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, যেটি তোমাদের জন্যই। তোমরা সেই গ্রুপে যুক্ত হবে এবং আ সেই গ্রুপে তোমাদের স্কুলের যে হোমওয়ার্ক গুলো তোমরা করো, সেগুলোর ছবি তুলে দিবে। আমরা চেক করে দিব ইনশাআল্লাহ। এছাড়াও এখান থেকে তোমরা যেটা বুঝো না, ছোটখাটো বিষয়ে প্রশ্ন করার মাধ্যমে জেনে নিতে পারবে। পোস্ট করার মাধ্যমে অন্যরাও তোমাদেরকে সাহায্য করবে। তো আজকের সর্বশেষ এই পর্বে আমরা ১৬ থেকে নিয়ে ২১ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিব। একটু ভিডিওটি বড় হতে পারে। তো সর্বশেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে আশা করছি। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে আমরা প্রশ্নটা আগে পড়ি। এখানে বলা হচ্ছে যে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 14, অর্থাৎ ২ টা অঙ্কের সমষ্টি মানে যোগফল ১৪। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে ১৮ কম। অর্থাৎ যে সংখ্যাটা আগে থেকে ছিল তার চাইতে ১৮ কমে যায় যদি তার স্থান বিনিময় করে। চলো তাহলে ধরি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে আমাদের x। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটি কি হবে? দশক স্থানীয় অঙ্কটা পেতে হলে ধরো যে একটা কথা বললাম যে 5 আর 3, বললাম যে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3, তা দশক স্থানীয় অঙ্কটা কি হবে? যোগফল যেহেতু 14 বলছে, তাহলে 14 যদি হয়, যেমন এটার যোগফল কত? 8, হ্যাঁ? যোগফলের। তো একক স্থানীয় অঙ্ক যদি 3 হয়, দশক স্থানীয় অঙ্কটা পেতে হলে কি করতে হবে? 8 - 3 সমান দেখো 5 আসছে কিনা? আসছে। তাহলে ২ টা সংখ্যার যোগফল দেওয়া থাকলে, একক স্থানীয় থাকলে দশক স্থানীয় বের করতে হলে বিয়োগ করতে হবে যোগফল থেকে। এখন আমাদের যে বিষয়টা এখানে বলা হয়েছে যে ১ম নম্বরে বলছে যে চলক যদি x ধরি আমরা, তাহলে সংখ্যাটি স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। তো সেটাই করতেছি আসলে। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্কটা যদি আমরা x ধরি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে? যোগফল যদি ১৪ হয়, ১৪ থেকে x বাদ দিতে হবে। তাহলে এখন আমাদের সংখ্যাটা কি হবে? 10 এইটা ইন্টু এই জায়গাটা অনেকেই বুঝতে চায় না, বুঝতে পারে না, মানতে চায় না। আমি এবার মানানোর চেষ্টা করি। ধরো 53 লিখছি। এই জিনিসটা আসলে কি বলতো? 53 টা আমরা কিভাবে পাবো? 5 হচ্ছে তোমার হচ্ছে দশকের ঘরে। তাহলে এটার সাথে 10 গুণ করো তো, যোগ 3 এর সাথে 1 গুণ করো। তো দেখো তো কি হয়? 50 যোগ হচ্ছে 3, তাহলে কত হইছে? 53। তার মানে কি হইল? যদি আমাদের সংখ্যাটা থাকে, ওই সংখ্যাটা পেতে চাইলে আমাদের প্রসেসটা হচ্ছে দশকের ঘরে ১০ গুণ, এককের ঘরে ১ গুণ, মাঝখানে যোগ চিহ্ন হবে। যদি শতক থাকে তাহলে তার সাথে ১০০ গুণ। যদি আমার এইভাবে করে যদি এইটা মিলে যায়, তাহলে এইটাতে দোষটা কোথায়? এটা দশকের ঘর, তাহলে ১০ গুণ, এককের ঘর, এটার সাথে কোনো কিছু নাই মানে ১ গুণ আছে। তাই ১০ দিয়ে ১৪ কে গুণ করলে ১৪০ মাইনাস 10 আর x এর নাই, হ্যাঁ, ১০ আর x এ হচ্ছে 10x, আর আমি ডিরেক্ট করে ফেলছি এক টাইম না। এইজন্য এখানে 9x লিখে ফেলছি। তা 10x হয় না? এখানে মাইনাস 10x, আর এখানে কত? x প্লাস x, তাহলে এটা বাদ দাও, তাহলে কি? ১৪০ মাইনাস 9x। এখন স্থান বিনিময় করলে সংখ্যাটা কি হবে? স্থান বিনিময় করলে x টা চলে আসবে কোন দিকে? সামনের দিকে আসবে। তাহলে এটার সাথে ১০ গুণ হবে। তাহলে 10x প্লাস 14 মাইনাস x, এটা হচ্ছে এককের ঘর, এটার সাথে ১ গুণ হবে। তাহলে কি হচ্ছে রেজাল্ট? 10x থেকে x গেলে 9x প্লাস হচ্ছে 14। তাহলে এটা হচ্ছে সংখ্যাটা, আর স্থান বিনিময় করলে এই সংখ্যাটা। ক নাম্বার ইতিমধ্যে শেষ। এখন আমরা খ এর দিকে যাব। তো খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটি বের করো। খুব সহজ অঙ্ক দেখো। তো দেখো আমরা ক নং থেকে পাইছি না যে সংখ্যাটা হচ্ছে ১৪০ মাইনাস 9x। আচ্ছা, তো স্থান বিনিময়কৃত সংখ্যাটি 9x প্লাস 14, তা? এখন ২ টা, হ্যাঁ, ২ টা সংখ্যার বেলায় এখানে একটা মানে বৈশিষ্ট্যের কথা বলছে। যখন স্থান বিনিময় করা হয়, তখন সংখ্যাটা আগের সংখ্যা থেকে ১৮ কমে যায়, 18 কমে যায়। তো 18 কমে যায়, তো যদি আমি স্থান বিনিময়কৃত সংখ্যার সাথে 18 প্লাস দিয়ে দিই, তখন তো সমান হয়, তাই না? তো এইজন্য স্থান বিনিময়কৃত সংখ্যাটি একপাশে সমান চিহ্নের এবং প্রদত্ত সংখ্যাটি একপাশে দেওয়ার পরে স্থান বিনিময় করলে তো কমে যায় ১৮ তে, ১৮ যোগ দিয়ে দিব, তাইলেই তো সমান হবে, না? তাই সমান হইল। এখন এই যে ১৪০ মাইনাস, হুম? এখন কি হচ্ছে লক্ষ্য করো। এই যে 14 আর 18, এটা এই পাশ থেকে প্লাস আছে। তো এই পাশে গেলে কি হবে? জামাতের সাথে মাইনাস হবে। এই জামাতের সাথে যে মাইনাস হইছে, এই যে জামাত বদ্ধ করে দিছি, যোগ চিহ্ন দিয়ে দিছি।
তার সামনে দিয়ে দিছি মাইনাস। সমান চিহ্ন 9x আগে থেকে আছে। এখন ঘর সংসার সারি মাইনাস 9x টা যখন এখানে এসে তখন এটাও কি হয়ে গেছে? এই পাশে এসে ধনী হয়ে গেছে। ঋণী আসলো, পদ্মা পার হয়ে এখন ধনী হয়ে গেছে প্লাস 9x হয়ে গেছে। এটা মনে রাখবা। এরপর এখন কি হচ্ছে ১৪০ মাইনাস হচ্ছে কি এই ২ টা যোগ করতে হবে। ৪ আর ৮ এ যোগ করলে ১২, ১২ ২ হাতে হচ্ছে ১, ১ আর ১ এ ২ আর ১ এ ৩। তাহলে 9x আর 9x হচ্ছে 18x। এখন ১৪০ থেকে যদি ৩২ কি বাদ দিয়ে দিই, তাহলে ১০৮ এখানে হচ্ছে 18x। এরপর এখন দেখো, এখন এই জায়গাটার x টা থাকলো, তাহলে ১০৮ এই 18 টা এখানে কি আছে? গুণ আছে। তো নিচে গেলে কি হবে? ভাগ হবে। ভাগ দিয়ে এটা দিয়ে কাটলে কি হয়? ৬ হয়। যারা নামাতা পারো না, নামাতা শিখে নিবা। ঠিক আছে? নাহলে পরের ক্লাসে কান ধরে দাঁড়া করে রাখমু। তাহলে x = 6। তাহলে নির্ণয়ের সংখ্যাটি কি হবে এখন? নির্ণয়ের সংখ্যাটি তো বের করে রাখছিলাম না? এই সংখ্যাটা এই যে এইটা। এখানে x এর মানটা যদি খালি আমি বসাই দিই 6 তাইলেই তো রেজাল্ট বাইর হয়ে যায়। ১৪০ মাইনাস 9 ইন্টু কত? 6। তো এই যে হচ্ছে রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা ১৭ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে x - 1 এবং উচ্চতা হচ্ছে x। এর উচ্চতা হচ্ছে একটি বর্গের বাহুর সমান। উচ্চতাটা হচ্ছে একটা বর্গের বাহুর সমান। উচ্চতাটা যা হবে এটা দিয়ে একটা বর্গ আঁকা যাবে বা আঁকা আছে এমন। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে x = 5 হলে ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল বের করো। চলো আমরা এটা আলোচনা করি আগে। প্রথমত এখানে চিত্রটা নাই। আমি চিত্রটা তোমাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার আমাদেরকে বলছে যে ভূমি x - 1, নিচেটা হচ্ছে ভূমি x - 1। আচ্ছা, উচ্চতা বলছে হচ্ছে x। হুম? এখন আমাদের কাছে কোশ্চেনটা হলো যে এর x এর মানটা হচ্ছে 5, তাইলে পরে এটার ক্ষেত্রফল কত? x সমান যদি 5 হয়, তা ত্রিভুজের ভূমিটা কি হবে? 5 - 1 মানে 4 হবে। আচ্ছা, উচ্চতা কি হবে? x এর মান 5, তাহলে হাফ ভূমি আছে, উচ্চতা আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কোনো ব্যাপার হলো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা জাতীয় সূত্র দিয়ে করা যাবে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, কিন্তু এইখানে আমাদের আবরারে খুব সুন্দর করে একটা ভুল করছে। সেখানে যে বর্গ একক কথাটা লেখে নাই। আচ্ছা, বর্গ একক হবে। তারপর হচ্ছে যে কি? বর্গ সেমি। আচ্ছা। তো এখন যে কাজটা করতে হবে, হাফ গুণ ৪ আর ৫ এ কত গুণ করলে ২০, ২ দিয়ে ২০ কে ভাগ করলে ১০। আচ্ছা, এটা হচ্ছে কিসের? ত্রিভুজের ক্ষেত্রফল। কারণ প্রশ্ন অনুসারে বর্গের একটি বাহু বর্গের একটি বাহু ত্রিভুজের উচ্চতার সমান। তাহলে ত্রিভুজের উচ্চতাটা কত? x = 5। তাহলে বর্গটা এমন একটা বর্গ হবে যার প্রত্যেকটা বাহু হচ্ছে কত? 5, 5 করে। তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কি ব্যাপার হলো? এটা তো ছোট বাচ্চার আব্বাও পারে রে। তাহলে বাহুর উপর স্কয়ার দিতে হবে। তো বাহুর উপর যদি স্কয়ার দিই তাহলে কি হবে? 5 × 5 তাহলে কত? 25 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার খ নং নিয়ে আমরা আলোচনা করব। তো খ নং এর মধ্যে আমাদের প্রশ্নটা তো পড়তে হবে। প্রশ্ন পড়ো আগে। কত নাম্বার? খ নাম্বার। এখানে বলছে যে অতিভুজটা যদি x + 1 হয়, এর সমান হলে x এর মান বের করতে বলছে। কারণ অতিভুজটা এবার x + 1 বলছে। তাহলে চিত্রটা দেখো তো। আচ্ছা, তো x + 1 লিখলাম অতিভুজ। এটা দেওয়া আছে x - 1, এটা হচ্ছে x। তাহলে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ অতিভুজ x + 1, ভূমি x - 1, উচ্চতা x। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি জানি? AC² = BC² + AB²। একটু মগজে ঢুকাই দিই। মগজটা একটু খুলো। আচ্ছা, এই যে হচ্ছে সমকোণী ত্রিভুজটা। পিথাগোরাসে বলছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অতিভুজের উপরে তুমি যদি একটা বর্গ আঁকো এবং ভূমির উপরে যদি তুমি বর্গ আঁকো এবং লম্বর উপরে যদি তুমি বর্গ আঁকো। হ্যাঁ, ও বলছিল এইভাবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে এই দুইটা যোগ করলে যা হবে এই বেটা একাই তা হবে। এটাই বলছিল পিথাগোরাস। তাহলে এখানে কি আঁকছি? বর্গ আঁকছি। কার উপরে আঁকছি? অধিভুজের উপরে আঁকছি। অধিভুজটা কি জিনিস? এসি। তাহলে এসির উপরে স্কয়ার, বাংলায় কি? বর্গ। তাই না? স্কয়ার মানে কি? বর্গ না? তাহলে অতিভুজ স্কয়ার, তার মানে এসি স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। তো অপর দুই বাহু একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এবি। তাহলে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এইটা হচ্ছে সূত্র। ঠিক আছে? এটা কেউ জন্ম থেকে শিখে আসে না। এই যে আজকে শিখলাম। তো যাই হোক, এসি হচ্ছে কত? এসি হচ্ছে x + 1। তাহলে এরপরে কি? বর্গ মারতে হইব, ওই যে স্কয়ার ইকুয়াল বিসি কত? x - 1 স্কয়ার। এবি কত? x স্কয়ার। এখন
x প্লাস 1 হোল স্কয়ার। বীজগণিতের নাম্বার সূত্রটা এটা। x স্কয়ার প্লাস 2x প্লাস 1। স্যার এখানে এই 1 টা গেল কই? দিলেও যা না দিলেও তা। সূত্রটা কি মনে আসেনি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটাই মূলত এই জায়গাটাতে আমরা লিখছি। তো এখন এখন যেটা হবে, হ্যাঁ, তাহলে এখন এই জায়গায় এই সূত্র লিখলাম। এখানে এটার সূত্র এটাই ট্রান্সফার করে নিয়ে আসছি এপাশে। আর এখানে হচ্ছে কি x স্কয়ারটা রেখে দিলাম। এখন এদিকে আসো। তাহলে এটারও সূত্র ফেলছি, যেটা ট্রান্সফার করে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই মাইনাসটা দিয়ে পুরোটাকে গুণ করে দিব। মাইনাস বাহিরে থাকার কারণে ভিতরে যাদের প্লাস আছে এটা মাইনাস হবে, যাদের মাইনাস আছে এটা প্লাস হবে। তাহলে এটা যা আছে তাই লিখলাম। মাইনাস এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল এক্স স্কয়ার। এখন এদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে কাটাকাটি শেষ। এখন টিকে থাকলো 2x টু x এ 4x, তাহলে 4x ইকুয়াল এক্স স্কয়ার। তো এক্স স্কয়ার মানে কি বলতো? এক্স ইন্টু এক্স না? আর এই পাশে কি 4 ইন্টু এক্স না? তো এক্স এক্স তো বাদ যায়, তাহলে এক্স ইকুয়াল কত? 4। তাহলে এটাই নির্ণয় মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা 18 নংটা সমাধান করি। এখানে বলছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। যার অপেক্ষা বলবে তাকে ধরবা সবসময়। প্রস্থ অপেক্ষা বলছে, তার মানে প্রস্থকেই ধরতে হবে। আচ্ছা, এবং ইহার ক্ষেত্রফল 40 মিটার। তাহলে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে কি? এক্স প্লাস 4। আচ্ছা, তথ্যের আলোকে দ্বিঘাত সমীকরণ গঠন করো। করতেছি। বলছিলাম না প্রস্থ ধরতে হবে, প্রস্থ এক্স, তাহলে দৈর্ঘ্য কি হবে? এক্স প্লাস 4। ক্ষেত্রফল তাহলে কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল 40। কেন বলো তো? আমরা জানি না দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। তাহলে এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ গুণ করে দিলাম। ক্ষেত্রফল নাকি 40। তাহলে এই 40টাকে কি করতে হবে? টোকা দিয়ে এই পাশে ঢুকিয়ে দিলাম। তাহলে এই পাশে হচ্ছে 0। তাহলে এখন দেখো গঠিত নির্ণয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে এই যে এটা। ঠিক আছে? এটাই সমাধান। এখন দেখো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে মানে খ নম্বরে বলছে যে ক্ষেত্রটির ক্ষেত্রফল 100 বর্গমিটার বাড়ালে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো ভালো কথা। তো আগের থেকেই আছিল তো এই যে এইটা, তাই না? এই যে এটা আগে থেকে ক্ষেত্রফল আছিল। এখন বলছে 100 মিটার বাড়ালে, তো বাড়িয়ে দিলাম 100 মিটার। তাহলে 140। তো এই 140 টাকে এই পাশে নিয়ে আসবো। ঠিক আছে? তো নিয়ে এসে আমরা কি করব? ওই যে মিডল টার্ম করব, করার পরে সমাধান করব। তো মিডল টার্ম করার জন্য আমরা 140 কে এমনভাবে একটা ভাগে বিভক্ত করব যেন করে কি প্লাস মাইনাস করে এখানে কি হয় 4x হয়, 4x হয়, আর পাশাপাশি গুণ করে 140 হয়। এখানে একটা দারুণ কথা বলে দেই যে এখানে আছে -140, কিন্তু আমাদের এখানে আছে প্লাস। তাহলে বড় সংখ্যাটার সামনে প্লাস দিতে হবে, ছোটটার সামনে মাইনাস দিতে হবে। তা না হলে এখানে মিলবে না। তাহলে এই যে 140 আছে না? এটা ব্যাখ্যা আমি বিভিন্ন ভিডিওতে দিছি, তাই আবার আরেকটু দিচ্ছি দেখো। ২ দিয়ে ১৪০ কে ভাগ দিলে হচ্ছে ৭০ হবে। আবার ২ দিয়ে ৭০ কে ভাগ করলে কত হবে? ৩৫ হবে। আবার ৫ দিয়ে ৩৫ কে ভাগ দিলে ৭ হবে। তো তারপরে ১ ইন্টু ১৪০, হুম? তারপর ২ ইন্টু হচ্ছে কত? ৭০। ৩ ইন্টু হচ্ছে কত? ৩ তো নাই, তাহলে হচ্ছে কি ৪। ৪ ইন্টু হচ্ছে কত? ২ ২ ৪, তাহলে ৫ ৭ ৩৫। তো এইভাবে দেখো, এইভাবে আমরা ফ্যাক্টরাইজেশন করি না? এই ফ্যাক্টরাইজেশন করার পরে তুমি দেখবা যে প্রত্যেকটাই কিন্তু এখানে গুণ করে ৭০ হয়, এই ১৪০ হবে। তাহলে এমন একটা আমরা পাবো যেখানে ১৪ আর ১০ থাকবে। তাহলে এইটা গুণ করে কি ১৪০ হয়। আবার যোগ বিয়োগ করে 4 হয় দেখো। আর এখানে ১৪ আছে আর ১০ আছে। তাহলে আমরা ১৪ র সামনে প্লাস দিব। কারণ কি আমাদের এখানে প্লাস আছে তাই। যদি এখানে মাইনাস থাকতো তাহলে ১৪ র সামনে মাইনাস দিতাম। তাহলে এখন এখানে আমরা ১৪ র সামনে এইজন্য প্লাস দিছি, এখানে এইজন্য -10 দিছি। এখন তাহলে এই যে এই ২ টা থেকে কমন যায়, x কমন যায়, তাহলে এখানে কি হলো? x থাকবে, আর এখানে x তো নিয়ে ফেলছি, তাই শুধু 14 -10 কমন নিলাম। তো 10 কমন নেওয়ার অর্থ হচ্ছে 10 দিয়ে এটাকে ভাগ করা। 10 দিয়ে এটাকে ভাগ করলে নিচে বসাও, কাটলাম। তাহলে শুধু x না, মাইনাস মাইনাসে কাটা, শুধু x। তাহলে 10 দিয়ে এটাকেও ভাগ করো। মাইনাস মাইনাসে কাটা, তাহলে প্লাস হবে। 10 দিয়ে এটাকে ভাগ করলে 14 হবে। আচ্ছা, আবার অন্যভাবে চিন্তা করতে পারো ১৪০। এই ১৪০ এর মধ্যে কি 14 ইন্টু 10 নাই? আছে। তাহলে তুমি কি কমন নিছো? 10 কমন, তাহলে 14 পড়ে থাকবে। তো এখন কি হলো তাহলে? এইখানে এবং এখানে এটা একটা একটা মানে আলাদা একটা পদ, এটা একটা আলাদা পদ। তাহলে এই ২ টা পদের মধ্যে মিল আছে, এই জিনিসটা মিল আছে। তো এই জিনিসটা সামনে লিখলাম। তাহলে এখানে x পড়ে থাকে, মাইনাস চিহ্ন, আর এই যে 10 ইকুয়াল 0। তাহলে হয় এটা সমান 0, না এটা সমান 0। কারণ এই ২ টার গুণফল বলছে 0। তাহলে হয় এটা সমান 0 হবে, না হলে এটা সমান 0। কোনো একটা তো 0 হবে। তাহলে কোনটা 0 আমরা দেখি। তাহলে x প্লাস 14 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কত হচ্ছে? হুম, x প্লাস 14 ইকুয়াল যদি 0 হয়, তাহলে x ইকুয়াল কি হচ্ছে? এই যে এখানে একটা 14 হবে। আচ্ছা, আবার এদিকে আসো। তো এখানে 1 হবে -14 যেহেতু। তো এই x সমান সমান -14 এখানে আসছে, আর এখানে আছে x ইকুয়াল 10 আসছে।
তো এখন -14 টা গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ দৈর্ঘ্য, প্রস্থ এগুলো কি হয় না? ঋণাত্মক হয় না। আচ্ছা, তুমি যদি বলো যে আমি ১ মিটার সুতা কিনছি, তো ১ মিটার সুতা কি মাইনাস সুতা কিনা দা? ঠিক আছে। তাহলে প্রস্থ হচ্ছে x ইকুয়াল তাহলে 10, তাহলে দৈর্ঘ্য হবে কি? x + 4 মানে ১০ + ৪ মানে ১৪। তো এটাই ছিল আমাদের ১৮ নংয়ের সমাধান। তো এখন আমরা ১৯ নম্বরের সমাধানটা করব ইনশাআল্লাহ। তো চলো তার আগে আমরা একটু প্রশ্নটা পড়ি। প্রশ্নটা পড়ি। এখন এই প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা কত নম্বর? ১৯ নম্বর প্রশ্নটা একটু পড়ি। তো বলছে যে রাসেল দোকান থেকে ৪০ টি পেয়ারা কিনলো। নিম্নে এদের ওজন দেওয়া হলো। ৪০ টা পেয়ারার ওজন দেওয়া আছে। তো এখন কথা হলো যে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে। শ্রেণীব্যাপ্তি ১০ ধরে গড় সংখ্যা সারণী তৈরি করতে বলছে। অঙ্কটা একদমই সহজ। তো দেখো প্রথমত আমাদের যদি আমাদের শ্রেণীর সংখ্যা বের করতে হয় তার আগে আমাদের পরিসর জানতে হবে, পরিসর। তো সেটা পরিসরটা জানতে হলে কিভাবে পরিসর বের করে সেটা জানতে হবে। তো পরিসর বের করতে হলে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটাকে বাদ দিতে হবে, তার সাথে যোগ ১ দিতে হবে। এটাকেই বলে পরিসর। মুখস্থ করে নিবে এটা। যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ ১। তাই সর্বোচ্চ সংখ্যা ১১০, সর্বনিম্ন হচ্ছে ৩০, যোগ দিতে হবে ১। তাহলে ৮০ যোগ ১ ৮১। এখন শ্রেণী ব্যবধান ১০ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা যাই হোক শোনো, এখন আমরা কি করছি তাহলে এখানে ৮১, এখন শ্রেণী ব্যবধান ১০ ধরে বলছে। যদি বলে দেয় তাহলে ১০ দিয়ে ভাগ দিবা, যেটা বলবে সেটা দিয়ে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ দিতে হবে। তো যদি না বলে তাহলে তুমি লিখবা পরিসরটা কত বড়, যেখানে ৮০ আছে। তো ৮০ আছে, তো এখন হচ্ছে তুমি যদি ১০ নাও তাহলে ৮ লাইন হচ্ছে। ৮ টা লাইন আমি একটা মানে তোমাদেরকে গোপন কথা বলি। ৪ থেকে ৮ লাইন এর মধ্যে রাখবা। ঠিক আছে? তাহলে এরকম যেন হয়। তো এখন এখানে ৮০ আছে। তুমি যদি এখন ২ দিয়ে ভাগ দাও তাহলে ৪০ টা লাইন হবে। ৪০ টা লাইন কি আর খাতাত করা যাবে? তাহলে তুমি ২ দিয়ে নিবা না। তাহলে কত দিয়ে নিবা? ৪ দিয়ে নিবা। ৪ দিয়ে নিলেও মেলা লাইন হচ্ছে। তাই ৫ দিয়ে নিলে কয়টা হচ্ছে? ৫ ২০ ২০ টা লাইন কি করা যাবে? না। তবে নেওয়া তো যাবে। কিন্তু এতটুকু তো আমার খাতায় ধরবে না। তো এইজন্য এমন স্ট্যান্ডার্ড মানে শ্রেণীব্যাপ্তি নিবা ১০, ১৫, ৫, অনেক সময় ৫ ও নেওয়া লাগতে পারে। আছে তোমার ১৫, তুমি নিতেছো ১০, তাহলে লাইন হবে ১.৫ লাইন। ১.৫ লাইন কি কোনো ছক হয়? তাহলে এমনভাবে নিবা যেন ন্যূনতম এই লাইনগুলা ৪ টা হয় এবং ঊর্ধ্বে হচ্ছে ৮ টা হয়। এর বেশি নিও না। আচ্ছা। তো এরপর দেখো সর্বোচ্চ ১০ টা, এর বেশি মোটেও নেওয়া যাবে না। তো সেই হিসাবে এখন পরিসর কত আসছে? ৮১ এবং শ্রেণীব্যাপ্তি ১০, ১০ দিয়ে ৮১ কে ভাগ দিলে 8.1 তাহলে হচ্ছে ৯। আচ্ছা। এখন শ্রেণীব্যাপ্তি ১০ ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে আমাদেরকে। তো সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সংখ্যাটি ছিল ৩০। ৩০ থেকে শুরু করব। ৩০ থেকে আমাদের ৩৯, ১০ ঘর। ৩০ সহ কিন্তু ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ এই যে ১০ ঘর হয়ে গেছে। তো একই রকম ৩৯ এর পরে সহজ এখন ৪০, ৪৯, ৫০, ৫৯, ৬০, ৬১, ৬৯ আর এখানে যা হবে তারপর থেকে। তো এইভাবে আমরা ছকটা করে নিব। করার পরে যেটা করব, এইখানে আমি একটা তোমাদেরকে কৌশল দেখাই। তোমরা এগুলো যেইভাবে পূরণ করবা, হ্যাঁ? এই যে এভাবে নিলা। তো তোমরা এইভাবে ধরবা। এটা পশ্চিমটা এভাবে নিবা। নেওয়ার পরে এন আছে ৮০, ৮০ ভাবে গোল দিবা। গোল দেওয়ার পর ৮০ কোন ঘরে দেখো? ৮০ হইতেছে এই ঘরে। তাহলে এইখানে একটা টান দিবা এভাবে। ঠিক আছে? তারপরে কত ৫৫, ৫৫ কোন ঘরে? এভাবে গোল দিয়ে ৫৫ র ঘরে যাবা। অনেকে এরকম করে দেখি যে ৩০ থেকে ৩৯ কয়টা আছে খুঁজে দেখে। ওইটাও হইতে পারে, ওভাবে করতে পারে। তবে আমার কাছে মনে হয় সিরিয়ালি যাওয়াটাই ভালো। এভাবেই করতে পারো। তারপর তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটা করিও। তবে আমি তোমাদেরকে বলব যে সিরিয়ালি যেতে এটা হলো কথা। তো শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা পরবর্তী যে অঙ্ক সেটা সমাধান করি। এটা তো হয়েই গেল। কি? এখন হচ্ছে ২০ নাম্বার আমরা সমাধান করব। তো ২০ নম্বর প্রশ্নটা আগে পড়ি। ২০ নম্বরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছক দিয়ে দিছে আগে থেকে সারণী। বলছে সারণী থেকে গড় নির্ণয় করো এবং বিবরণ সহ প্রদত্ত পাতের আয়তলেখ অঙ্কন করো। খুব ভালো। তো এখানে যে সারণীটা দিয়েছে এই লাইন এই ২ টা তো আমার কাছে দেওয়াই আছে প্রশ্নে। তাহলে আমি শুধু কি করব? যে সারণী থেকে যখন তোমাদেরকে ছক তৈরি গড় নির্ণয় করতে বলবে তখন তোমাদেরকে অবশ্যই আ মধ্যমান বের করতে হবে এবং এটাকে বলা হবে xi এবং এই মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে fi xi বের করতে হবে। এবং এই fi xi এর যে টোটাল সমষ্টি, এই চিহ্নটার হচ্ছে সামেশন মানে সমষ্টি। ঠিক আছে? এই যে এইভাবে তোমরা লিখতে পারো। এটার নাম সামেশন। অনেকে এই যে জেড, ঠিক আছে? এদিকে পাশাপাশি জেটের মতো লিখে কোনো সমস্যা নাই। বোঝাতে পারলেই হলো। এই সবগুলো যোগ করবে। যোগ করে দেখা গেছে এই রেজাল্টটা আসছে এবং আমাদের গণসংখ্যা হচ্ছে 50।
তো মূলত এটা দিয়ে রেখে ভাগ করলেই হয়। তবে একটা সুন্দর করে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সূত্র লিখার। সেটাই লিখবে 1/n ইন্টু সামেশন fi(xi). তো 1/n, n এর মান কত 50 ইন্টু fi(xi) এর মান হচ্ছে এখান থেকে চলে আসলো এত। তো এটা দিয়ে ভাগ করলে 69.7। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমাদেরকে বলছে এই যে তথ্যগুলো আছে, এই তথ্যের আলোকে আমাদেরকে এবারে বলছে আমাদের একটা গণসংখ্যা নির্ণয় সরি আম আ শ্রেণী দুঃখিত কি বলতেছি? আচ্ছা এখানে একটা আমাদেরকে কি আয়তলেখ অঙ্কন করতে বলছে। তো আয়তলেখ অঙ্কন করার জন্য আমরা আমাদের খাতার মধ্যে আমরা এই ধরনের কি করব? আ একটা ঘর করে নিব সমান, সমান দূরত্বে। এই পাশে যত দূরত্ব নিব, এই পাশেও ঠিক তত দূরত্বে করে আমরা কি করব? এভাবে অঙ্কন করে নিব। করার পরে আমাদেরকে এইবারে দেখতে হবে যে আমাদের এই যে ৪১ থেকে ৫০, ৫০ এর মধ্যে কয়টা আছে? ৩ টা। এখানে কয়টা আছে? ৮ টা। এখানে কয়টা আছে? ১৩ টা। তো সিরিয়ালি আমরা এই পাশে শ্রেণী ব্যবধানটা লিখব এবং এই পাশে লিখব গণসংখ্যাটা। ঠিক আছে? তো এখানে সর্বোচ্চ কত দেখো তো? সর্বোচ্চ হচ্ছে ১৩। তাহলে সর্বোচ্চ ১৩ হলে উপরে সর্বোচ্চ ১৩ ঘর পর্যন্ত নিবা। একবার বাড়িয়ে নিতে পারো, না নিলেও সমস্যা নাই। আর এইদিকে আমাদের শ্রেণী ব্যবধান কয়টা? ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে এপাশে ৬ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬। তবে আমি বলব এখানে একটা ঘর খালি রাখার জন্য একটা ঘর খালি রাখবে, তারপরে করবে তাইলে ভালো হবে। আচ্ছা এবং এই ঘরটাতে এইভাবে এরকম একটা চিহ্ন দিবা। যেহেতু এর আগে ৪১ এর আগে আরো কিছু আছে কিন্তু এটা আমরা নিচ্ছি না তাই। আচ্ছা তো মোটামুটি এই হলো আমাদের ২০ নং-এর সমস্যার সমাধান। এখন আমরা ২১ নং করব এবং এটাই সর্বশেষ। তো ২১ নং-এর প্রশ্নটা আমরা পড়ি। এখানে বলতেছে যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এগুলোর প্রচুরক কত এবং শ্রেণীব্যাপ্তি ৫ নিয়ে সারণী তৈরি করতে বলছে। তো নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশিবার যে সংখ্যাটি এসেছে সেটি হলো ৮০। সকল সংখ্যার মধ্যে ৮০ সংখ্যাটি ৩ টি পাওয়া গেছে। ৩ বার এসেছে তাই নির্ণয়ের প্রচুরক হচ্ছে ৮০। আচ্ছা। তো এখানে অনেক স্যার একটু এক্সপেকটেশন রাখেন যে অন্যান্যগুলাও যেগুলা একটু আ ২-১ বার বেশি আসে তাদের নাম উল্লেখ করা, তাদেরকেও একটু সম্মানিত করা। সেক্ষেত্রে তোমরা একটু বাড়িয়ে বলতে পারো যে ৮০ এসেছে সর্বাধিক বার, সর্বাধিক ৩ বার এবং কথার কথা যে আ ৪৬ আসছে ২ বার, এটা আসছে ২ বার, এটা আসছে ২ বার, বাকিগুলো ১ বার করে। এই কথাটা লাগিয়ে দিলে এটা আরো স্ট্যান্ডার্ড হবে। তো এটা তোমরা করতে পারো। তারপরে চলে আসো তাহলে সেটা গেল। এবার খ নম্বরে বলছে ৫ শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করতে হবে। খুব ভালো। তো এখানে বলছে যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে ৮৫, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে ৩২। তাহলে পরিসরটাকে বের করতে হবে যোগ ১ দিয়ে। তাহলে ৫৪। তা আমরা জানি শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসরকে যতটি ভাগে ভাগ করা হয়। এই কথা বলার দরকার নাই। ঠিক আছে? এটা বলার কোনো প্রয়োজন নাই। আমরা জানি। হ্যাঁ? তো এখানে এত কিছু দরকার নেই। তো এখানে ১ম এখানে একটা কথা লিখতে হবে শ্রেণীব্যাপ্তি ৫। শুধু এটা লিখতে হবে যে শ্রেণী ব্যবধান ৫। হ্যাঁ, শ্রেণী ব্যবধান ৫ অথবা এটা লেখারও দরকার নাই। ঠিক আছে? লিখতে পারো, লিখলেই ভালো। শ্রেণী ব্যবধান ৫ ধরে শ্রেণীর সংখ্যা। এটা লিখলে ভালো, খারাপ না। তো ৫ দিয়ে ৫৪ কে ভাগ করলে কত হচ্ছে 10.8 ঠিক আছে? আর ১০ দিয়ে ভাগ করলে কত হবে 5.4 আমার মতে যেহেতু বলে দিছে ৫ নিয়ে তাই ৫ দিয়ে ভাগ করতেছো। আর আমি যদি হতো আর বলতো না যদি তাহলে আমি ১০ দিয়েই ভাগটা করতাম। ১০ দিয়ে ভাগ করলে 5.4 হতো। মানে ৬ টা লাইন নিতাম। খুব স্ট্যান্ডার্ড একটা ফর্ম হয়। কিন্তু এখন ১০ টা লাইন নেওয়া লাগবে। আচ্ছা। এই যে ১০ টা লাইন নিছে দেখছো? এই যে শ্রেণী ব্যবধান ৫ ধরে সারণী তৈরি করি। তো এই পাশে শ্রেণী ব্যবধান, ট্যালির জন্য গণসংখ্যা। এগুলো তো তোমরা পারো। তো এত থেকে এতর মধ্যে কতটা আছে গুনবে শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করছি যে তোমরা আমাদের এই কাজ থেকে উপকৃত হবে। ফেসবুকে আমাদের পেজ আছে সহজে শিফা একাডেমি কেয়ার। আশা করি যুক্ত হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।